তো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ভারতের জনসংখ্যা নিয়ে কয়েকটা ছোট ছোট জিনিস আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ভারতের জনবন্টনের তারতম্যের কারণ। ভারতের জনবন্টনের তারতম্যের কারণ খুব ইম্পর্টেন্ট টপিক এটা। এটা দিয়ে প্রশ্ন হতে হয় 5 মার্কে, যে ভারতের জনবন্টনের তারতম্যের কারণ নিয়ে আলোচনা করো, বা ভারতের সর্বত্র জনসংখ্যার সমানভাবে বণ্টিত হয়নি কেন, এই সমস্ত এইভাবে প্রশ্ন হয়। তো যাই হোক, ভারতের জনবন্টনের কারণ, ভারতের জনবন্টনের কারণ, তাহলে জনবন্টনের কারণ অনেকগুলো কারণ আছে ভারতের জনবন্টনের তারতম্যের কারণ, অর্থাৎ সর্বত্র জনঘনত্ব জনসংখ্যা সর্বত্র সমানভাবে বণ্টিত হয়নি কেন, এটা কোশ্চিন হয় ভারতের জনবন্টনের তারতম্যের কারণ। তো আমরা ভূমিকার মতো করে ইন্ট্রোডাকশন এইভাবে দেব যে ভারতে বিপুল পরিমাণ জনসংখ্যা রয়েছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। তার ভারতের জনঘনত্ব প্রায় প্রতি বর্গ কিমিতে 382 জন। তারপরেও দেখা যাচ্ছে যে সর্বত্র জনঘনত্ব সমানভাবে হয়নি। এই জনবন্টনের যে তারতম্যের কারণ সেগুলো নিচে আলোচনা করা হলো। এইভাবে আমরা শুরু করার পর প্রথমে আমরা যে পয়েন্টটা করব, 1 নম্বর পয়েন্ট, সেটা হলো ভূপ্রকৃতি। অর্থাৎ প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হলো ভূপ্রকৃতির তারতম্যের কারণে ভারতের জনবন্টনের তারতম্য হয়েছে। অর্থাৎ দেখা গেছে যে উঁচু পার্বত্য অঞ্চল বা উঁচু নিচু মালভূমি অঞ্চলে তুলনামূলক জনসংখ্যা কম। অপরপক্ষে দেখা যাচ্ছে উর্বর সমতল ভূমিতে পরিবহন যোগাযোগ ব্যবস্থার সুবিধা থাকায় এবং কৃষিকাজ ভালো হয়, পানীয় জলের সুযোগ সুবিধা থাকার দরুন সমতল ভূমিতে জনসংখ্যা বেশি, অর্থাৎ বেশি মানুষ বসবাস করছে, এখানে জনঘনত্ব বেশি। এইভাবে লিখতে হবে। তাহলে কি বললাম, যে ভূপ্রকৃতিগত তারতম্যের কারণে ভারতের জনবন্টনের তারতম্য লক্ষ্য করা গেছে। সুউচ্চ পার্বত্য অঞ্চল অথবা উঁচু নিচু অভ্রক্ষেব্র মালভূমি অঞ্চলে কৃষিকাজ খুব একটা ভালো হয় না, পানীয় জলের সুযোগ সুবিধা সেইভাবে গড়ে ওঠেনি বলে সেখানে জনসংখ্যার পরিমাণ কম বা জনঘনত্ব কম। অপরপক্ষে দেখা যায় যে সমস্ত স্থানে বা উর্বর সমতল ভূমি যে রয়েছে, উর্বর সমতল ভূমি, এখানে কৃষিকাজ ভালো হয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সুবিধা রয়েছে, পানীয় জলের সুযোগ সুবিধা থাকায় এখানে বেশি করে মানুষ বসবাস করে। বাস, ভূপ্রকৃতি পয়েন্ট এটাই লিখলে হবে। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা লিখব নদ নদী। 2 নম্বর পয়েন্ট হবে নদ নদী। শুধু এখন নয়, অতি প্রাচীন কাল থেকেই নদীর তীরবর্তী অঞ্চলে প্রাচীন সভ্যতাগুলো বিকাশ লাভ করেছে। যেমন হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো নদীমাতৃক সভ্যতা। সেই প্রাচীনকাল থেকে আজ অবধি নদীকে কেন্দ্র করে নদীর তীরবর্তী অঞ্চলে পানীয় জলের সুযোগ সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, নদীর তীরবর্তী উর্বর পলিভিত্তিকা অঞ্চলে চাষবাসের সুযোগ সুবিধা, এই সমস্ত সুযোগ সুবিধা থাকার কারণে নদীর তীরবর্তী অঞ্চলে বেশি করে মানুষ বসবাস করছে। যেমন গঙ্গা, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী নদীর অববাহিকা অঞ্চলে বেশি মানুষ বসবাস করছে। বাস, হয়ে গেল নদ নদী পয়েন্ট। 3 নম্বর যে পয়েন্ট দেব আমরা সেটা হলো জলবায়ু। 3 নম্বর পয়েন্ট কি দেব? জলবায়ু। আচ্ছা ভাবতো যে জলবায়ু কি ধরনের জলবায়ু অঞ্চলে মানুষ বেশি বসবাস করবে? যে সমস্ত জলবায়ু অঞ্চল সমভাবাপন্ন, অর্থাৎ না খুব বেশি উষ্ণ থাকবে, না বেশি খুব শীতল থাকবে, সেই সমস্ত স্থানে মানুষ বেশি বসবাস করবে।
এদিক দিয়ে দেখা যাচ্ছে যে অতি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, সেখানে স্যাঁতস্যাঁতে ধরুন জনবসতি কম। অপরপক্ষে দেখা যাচ্ছে হিমালয়ের পার্বত্য অঞ্চল, যেখানে অত্যাধিক শৈত্যর কারণে বা অত্যাধিক শীতলতার কারণে জনসংখ্যা কম। আবার দেখা যাচ্ছে থর মরুভূমি অঞ্চল, থর মরুভূমি অঞ্চলে তোর অত্যাধিক উষ্ণতার কারণে জনসংখ্যা কম। অপরপক্ষে যেগুলো সমতল ক্ষেত্র রয়েছে, যেখানে জলবায়ু সমভাবাপন্ন সমুদ্রের তীরবর্তী অঞ্চল রয়েছে, সেই সমস্ত অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু অবস্থান করার দরুন জনসংখ্যা বেশি লক্ষ্য করা যায়। 4 নম্বর পয়েন্ট আমরা দেব মৃত্তিকা। 4 নম্বর পয়েন্ট কি দেব? মৃত্তিকা। 4 নম্বর পয়েন্ট হবে মৃত্তিকা। মৃত্তিকা কি? যে মাটি, অর্থাৎ মাটিকে কেন্দ্র করে উদ্ভিদ, কৃষিকাজ এগুলো বেড়ে ওঠে এবং এগুলোকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে। অর্থাৎ যেখানে উর্বর মৃত্তিকা পাওয়া যাচ্ছে, উর্বর পলি মৃত্তিকা পাওয়া যাচ্ছে, সেখানে চাষবাসের সুযোগ সুবিধা থাকায় জনসংখ্যা এবং জনবসতি ঘনত্ব বেশি হচ্ছে, বেশি বেশি করে মানুষ ওখানে বসবাস করছে। অপরপক্ষে অনুর্বর যে মৃত্তিকা রয়েছে, অনুর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চলে কৃষিকাজ ভালো হয় না বলে জনসংখ্যা বেশি বসবাস করছে না। পরের পয়েন্ট 5 নম্বর পয়েন্ট আমরা দেব, 5 নম্বর পয়েন্ট দেব বনভূমি। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বনভূমি রয়েছে, ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বনভূমি রয়েছে। বনভূমি দুর্গম যে বনভূমিযুক্ত অঞ্চল যেগুলো রয়েছে, দুর্গম অঞ্চল, সেখানে জনবসতি তুলনামূলক কম। অপরপক্ষে আবার দেখা যাচ্ছে বনভূমি বা জঙ্গলের তীরবর্তী, জঙ্গলের পার্শ্ববর্তী স্থানে জঙ্গলের কাঠকে মোম, মধু, লাক্ষা এসবকে সংগ্রহ করে এখানে আবার জনবসতি, বেশ ঘন জনবসতি গড়ে উঠছে। তাহলে দেখা যাচ্ছে যে জঙ্গলের মাঝে বা গভীর জঙ্গলে জনবসতি কম। বিক্ষিপ্তভাবে হয়তো কিছু আদিম অধিবাসী গোষ্ঠী বসবাস করছে, কিন্তু জনবসতি কম। অপরপক্ষে দেখা যাচ্ছে জঙ্গলের তীরবর্তী অঞ্চলে জঙ্গলের কাঠ, মোম, মধু, লাক্ষা ও অন্যান্য বনজ সম্পদ আহরণকে কেন্দ্র করে আবার সেখানে জনবসতি গড়ে উঠছে। এইগুলো পয়েন্ট, এগুলো প্রাকৃতিক পয়েন্ট বলতে পারি। এই পয়েন্টগুলোকে আমরা কি দিয়ে ডিফাইন করব? এই পয়েন্টগুলোকে আমরা বলবো প্রাকৃতিক, প্রাকৃতিক পয়েন্ট। এই পয়েন্টগুলোকে আমরা বলবো প্রাকৃতিক পয়েন্ট। এই পয়েন্টগুলো হলো প্রাকৃতিক পয়েন্ট। তাহলে এই পয়েন্টটিকে আমরা প্রাকৃতিক পয়েন্টের মধ্যে ফেলে দেবো। তাহলে প্রথমে আমরা এটা প্রাকৃতিক পয়েন্ট আর অর্থনৈতিক দিয়ে আলোচনা করব, প্রাকৃতিক কারণ আর অর্থনৈতিক। তাহলে এই কারণগুলো কি হয়ে গেল? প্রাকৃতিক কারণ। এই কারণগুলো হয়ে গেল প্রাকৃতিক কারণ, ঠিক আছে। তারপরে আমরা দ্বিতীয় নম্বরে আলোচনা করব, এটা আমি মুছে দিচ্ছি। দ্বিতীয় নম্বরে যেটা আলোচনা করব সেটা হলো অর্থনৈতিক। সেটা কি পয়েন্ট? অর্থনৈতিক, অর্থাৎ অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ কি কি পয়েন্ট দেবো আমরা? অর্থনৈতিক কারণে কি? আমাদের ভারতের বেশিরভাগ মানুষই কার উপর নির্ভরশীল? কৃষিকাজের উপর নির্ভরশীল। অর্থাৎ কৃষিকাজ যেখানে ভালো হবে, যেখানে উর্বর মৃত্তিকা থাকবে, সে সমস্ত স্থানে কি গড়ে উঠবে? জনবসতি, ঘন জনবসতি গড়ে উঠবে। অর্থাৎ কৃষিকাজকে কেন্দ্র করে ঘন জনবসতি গড়ে উঠবে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি হয়ে গেল? কৃষিকাজ। তাহলে ভারতের বেশিরভাগ মানুষ কার উপর নির্ভরশীল? কৃষিকাজের উপর নির্ভরশীল। ভারতের প্রধান উপজীবিকা, ভারতীয় অধিবাসীদের প্রধান উপজীবিকা হলো কৃষিকাজ। তাহলে কৃষিকাজকে কেন্দ্র করে, যেখানে কৃষিকাজ ভালো হয়, উর্বর মৃত্তিকা পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফসল সারা বছর ধরে চাষ করতে পারা যায়, সে সমস্ত স্থানে মানুষ কাজের সুযোগ সুবিধা রয়েছে বলে বেশি বেশি করে মানুষ বসবাস করে। 2 নম্বর আমরা পয়েন্ট দেব শিল্প। শিল্প, 2 নম্বর পয়েন্ট আমরা অর্থনৈতিকের 2 নম্বর পয়েন্ট আলোচনা করব শিল্প। শিল্প অর্থাৎ শিল্পকেন্দ্র এবং শিল্পাঞ্চলকে কেন্দ্র করে শিল্পের প্রয়োজনে যে প্রচুর শ্রমিক, এই শ্রমিকরা কাজের সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্র, কর্মযজ্ঞ গড়ে উঠছে শিল্পকে কেন্দ্র করে। অর্থাৎ শিল্প কেন্দ্র এবং শিল্পাঞ্চলকে কেন্দ্র করে
প্রচুর মানুষ বসবাস করে এবং ঘন জনবসতি গড়ে উঠতে দেখা যায়। ঘন জনবসতি গড়ে উঠতে দেখা যায়। 3 নম্বর পয়েন্ট আমরা দেব খনিজ সম্পদ। খনিজ সম্পদ, খনিজ সম্পদ। খনিজ সম্পদ কোনো একটি অঞ্চল যদি দেখা যায় যে যে অঞ্চলটি অনুর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চলে চাষবাস খুব একটা ভালো হয় না, জলবায়ু চরমভাবাপন্ন, তারপরেও সেখানে যদি প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, তাহলে এই খনিজ সম্পদকে কেন্দ্র করে অর্থাৎ খনিজ সম্পদকে আহরণ করার জন্য প্রচুর মানুষ ওখানে গিয়ে ভিড় করে এবং সেখানে জনবসতি গড়ে ওঠে, ঘন জনবসতি গড়ে ওঠে। বাস এই 3টে পয়েন্ট দিয়ে আলোচনা এনাফ। তাহলে ওইখানে আমরা 5টা পয়েন্ট আর এখানে 3টে পয়েন্ট আলোচনা করব। দিয়ে আমরা অন্যান্য কারণ দিয়ে আলোচনা করতে পারি, অন্যান্য কারণ। তাহলে প্রাকৃতিক, অর্থনৈতিক এবং অন্যান্য কারণ। অন্যান্য কারণ কি দেব আমরা? অন্যান্য কারণ দেব নগরায়ন, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং সরকারি নীতি। এই সমস্ত কারণে সরকারি নীতি, শিক্ষা, ধর্ম এই সমস্ত কারণেও জনবন্টনের তারতম্য ঘটে থাকে। তাহলে অন্যান্য কারণে কি দেব? বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা, ধর্ম, সংস্কৃতি, শিক্ষা এই সমস্ত কারণেও ভারতের জনবন্টনের তারতম্য ঘটেছে। বাস এইটুকু আমরা দেব। তারপরে এইটা হয়ে গেল, এটা এইভাবে আমরা আলোচনা করব। দ্বিতীয় নম্বর আমরা দ্বিতীয় যে টপিকটা আলোচনা করব সেটা হলো জনঘনত্ব। জনঘনত্বটা আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে জনঘনত্বটা কি, এটা আমি আলোচনা করেছিলাম। তো জনঘনত্ব অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অঞ্চলের মোট আয়তন এবং মোট জনসংখ্যার যে অনুপাত, অর্থাৎ কোনো একটি ভৌগোলিক অঞ্চলের মোট জনসংখ্যা এবং সেই ভৌগোলিক অঞ্চলের মোট আয়তনের যে অনুপাত, তাকে আমরা কি বলবো? জনঘনত্ব বলবো। অর্থাৎ আমাদের ভারতের জনঘনত্ব বলেছিলাম কত? ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমিতে, 382 জন। তাহলে এটা এলো কিভাবে? 382 জন এলো কিভাবে? ভারতের জনসংখ্যা তাহলে কত? জনসংখ্যা প্রায় 121 কোটি। জনসংখ্যা প্রায় 121 কোটি। আর ভারতের আয়তন কত? 32,87,263 বর্গ কিমি। তাহলে এইটাকে আমরা 121 কোটিকে যদি ভাগ করি তাহলে এইটা আসবে 382 জন প্রতি বর্গ কিমি স্কয়ার আসবে। তাহলে এইভাবে আমরা জনঘনত্ব বের করতে পারি। তাহলে জনঘনত্বের সংখ্যাটা আবার জেনে না, কোনো একটি ভৌগোলিক অঞ্চলে বা কোনো একটি দেশের মোট জনসংখ্যার সাথে মোট জমির অনুপাত, মোট জনসংখ্যার সাথে মোট জমির আয়তনের অনুপাতকে বলবো আমরা জনঘনত্ব। সেদিক থেকে দেখতে গেলে ভারতের জনঘনত্ব হলো 382 জন। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব হলো 382 জন। অতএব দেখা যাচ্ছে যে জনঘনত্ব এই ব্যাপারটা একটা পরিসংখ্যান মাত্র। জনঘনত্ব ব্যাপারটা একটা পরিসংখ্যান মাত্র। এর দ্বারা কোনো একটি অঞ্চলের আর্থসামাজিক চিত্রের ধারণা পাওয়া যায় না। এর দ্বারা কোনো একটি অঞ্চলের আর্থসামাজিক চিত্র যে কি সেইটার সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না। যাই হোক, এবার এই প্রসঙ্গে আরও কিছু দু একটা জিনিস বলবো। সেটা হলো মানুষ জমি অনুপাত। বলেছিলাম এর আগের ক্লাসে, আবারও বলছি যে মানুষ জমি অনুপাত কি। তাহলে কোনো একটি অঞ্চলে মোট জনসংখ্যার সাথে মোট কার্যকরী জমির অনুপাত। তাহলে ওখানে জনঘনত্বটা কি বলেছিল? জনঘনত্ব সমান হলো মোট জমি জনঘনত্ব হলো মোট জনসংখ্যা
মোট জনসংখ্যা আর মোট জমি। তাহলে এটা হয়ে গেল জনঘনত্ব। মোট জনসংখ্যা আর মোট জমি, এটা হলো জনঘনত্ব, এটা হলো জনঘনত্ব। এবার যদি জনঘনত্বকে বাদ দিয়ে বলি যে মোট মানুষ জমি অনুপাত, কি বলি? মানুষ জমি অনুপাত, মানুষ জমি অনুপাত। মানুষ জমি অনুপাত, তাহলে মানুষ জমি অনুপাত সমান কি হয়ে যাবে? মোট জনসংখ্যা থাকবে, এর সাথে একটা জিনিস যুক্ত হয়ে যাবে, সেটা হলো কি মোট, সেটা কি হবে? মোট কার্যকরী জমি, মোট কার্যকরী জমি, এটা মনে রাখ, কার্যকরী জমি, এটা মনে রাখতে হবে। তাহলে মোট জনসংখ্যা এবং মোট কার্যকরী জমির অনুপাতকে আমরা বলবো মানুষ জমি অনুপাত, মানুষ জমি অনুপাত। এবার আর একটা কথা বলবো যে কাম্য জনসংখ্যা কি, এটা একটু জেনে রাখতে হবে যে কাম্য জনসংখ্যা কি। কোনো একটি অঞ্চলে বা কোনো একটি দেশে মানুষ জমি অনুপাত সুষম হবে। কি বললাম? কোনো একটি দেশের বা কোনো একটি অঞ্চলের মানুষ জমির অনুপাত সুষম হবে, অর্থাৎ সেই অঞ্চলের সম্পদকে সেই অঞ্চলের মানুষ সুষ্ঠুভাবে ভোগ করে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সেই যে জনসংখ্যার ধারণা, সেই জনসংখ্যার ধারণাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। সেই জনসংখ্যার ধারণাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। অর্থাৎ কাম্য জনসংখ্যা প্রকৃতপক্ষে বিরল, এটা একটা তোর ব্যাখ্যা মাত্র। এইরকম কাম্য জনসংখ্যা পৃথিবীতে খুব কম, কয়েকটি দেশেই সীমিত রয়েছে। যাই হোক, তাহলে আবার বলছি, কাম্য জনসংখ্যাটা কি? কোনো একটি অঞ্চলে মানুষ জমি অনুপাত সুষম হবে, মানুষ জমি অনুপাত সুষম হবে, অর্থাৎ ওই অঞ্চলের মোট সম্পদকে সেখানকার মানুষ ভোগ করে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সেই রকম জনসংখ্যার ধারণাকেই আমরা বলবো কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন। কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন। এই কাম্য জনসংখ্যা দেখা যায় ইউরোপের কয়েকটি দেশে, বেলজিয়াম, ফ্রান্স, এই কয়েকটি দেশে এই কাম্য জনসংখ্যা দেখা যায়। বাস আজকে এইটুকুই।